আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ঘটনাটি আমি কালেক্ট করেছি একজন হতভাগ্য বাবার কাছ থেকে, যে বাবা তার সন্তানদের সুস্থ হবার প্রবল আকাঙ্ক্ষা মনে ধারণ করে দিক বেদিক কোন একটি সলিউশনের জন্য ঘুরে বেড়াচ্ছেন। এখনো এই সময়ের মাঝে উনি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছেন, অনেক ফ্রড ব্যক্তিদের সাথে কথা বলেছেন, তেমনি ভালো কিছু মানুষও পেয়েছেন পরিচিত হবার জন্য। শুরুতেই বলে নিই কিভাবে এই ঘটনা আমি আমার ঝুলিতে সংগ্রহ করেছি আপনাদের জন্য। 6 আগস্ট 2022 আমি সেদিন আমার দিনের সব কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। ফোনটি ছিল রেজওয়ান ভাইয়ের। আপনাদের মনে আছে রেজওয়ান ভাইয়ের কথা? এপিসোড 91 ইলিশ মাছের বিড়ম্বনা ঘটনাটি যিনি আমাকে দিয়েছিলেন। রেজওয়ান ভাইয়ের ফোন ধরতেই উনি আমাকে বললেন, শোন, আগামীকাল তোকে নিয়ে এক বড় ভাইয়ের বাসায় যাব। উনি তোকে একটা ঘটনা বলতে ইন্টারেস্টেড, রেডি থাকিস বিকেলে। আমি ওনার কথায় রাজি হয়ে আচ্ছা বলে ফোনটা পকেটে রেখে দিই এবং পরের দিন বিকেলে রেজওয়ান ভাইয়ের সাথে চলে যাই সেই হতভাগ্য বাবার বাসায়। উনি কোনো ভনিতা না করে আমাকে বললেন, তুমি আমার ছেলের বয়সী, তোমার কথা অনেক শুনেছি, তোমার ঘটনাও আমি শুনি। তোমাকে আমি আমার ছেলের দুর্বিষহ জীবনের করুণ এক অধ্যায়ের কথা বলবো, ধৈর্য নিয়ে শুনবে কিন্তু। আমি শিওর বলতেই উনি শুরু করলেন ওনার ছেলের জীবনের এক চলমান কালো অধ্যায়। বলছেন, হতভাগ্য বাবা। মানুষের জীবনে কেমন যেন পাজেলের মতো সবকিছু, হারানো টুকরো খুঁজতে খুঁজতে আমাদের জীবন পার হয়ে যায়, তাই না? শুরুতেই কেন এই কথা বলছি শুনতে থাকুন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবিদ শেখ। আমার বিয়ে হয় 1991 সালের এপ্রিল মাসের 23 তারিখ। বিয়ের 2 বছর পরে আমাদের সংসারে মহান আল্লাহ একজন পুত্র সন্তান দান করে, আমাদের ওপর রহমত বর্ষণ করেন। কিন্তু এই রহমতের স্থায়িত্বকাল ছিল শুধুমাত্র 2006 সাল পর্যন্ত। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা একটু ধৈর্য সহকারে ঘটনাটা শুনবেন তখন বুঝবেন ঘটনাটা কতটা ভয়ঙ্কর। তার আগে আমি একটি কথা বলতে চাই যে যারা আরজে রাসেল ভাইয়াকে অনেক বেশি ভালোবাসেন এবং শুধুমাত্র তারই ইমেল এপিসোড শুনতে চান, তাদের বলবো এই চ্যানেলটি আপনাদের জন্য। আপনারা হয়তো জানেন এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন রাত 10টায় ভয়ঙ্কর সব ইমেল এপিসোডগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরা হয়। লিসেনার্স, আপনারা যারা আরজে রাসেল ভাইকে ভালোবাসেন, তার কণ্ঠে ঘটনা শুনতে চান, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনা শুরু করা যাক। চলুন চলে যাই ঘটনাতে। বলছি, 2006 সালের জুন মাসে আমি, আমার ছেলে ও আমার স্ত্রী, আমাদের 2 পরিবারের আরো কয়েকজন সদস্য নিয়ে একটি পিকনিক স্পটে যাই। আমার ছেলে রিফাত, ওর বয়স তখন 13 বছর, খুব একটা বেশি বয়স না। পিকনিক স্পটে খাবার রান্নার আগে রিফাত ওর হাতে করে একটি কাঠের পাজেল নিয়ে আমার কাছে এসে বলে, আব্বু, এই পাজেলটা একটু মিলিয়ে দেবে? আমি অনেক চেষ্টা করেও পারছি না। আমি পাজেলটা দেখে বুঝতে পারি পাজেলের লেখাগুলো আরবি, কিন্তু আরবি ভালোভাবে পড়তে না জানায় আমার পক্ষে সেই পাজেল সলভ করা সম্ভব হবে না বলে বুঝতে পারি। আরবি লেখার সাথে কিছু চিত্রও আঁকা ছিল, যেন সেই পাজেলে কি আঁকা ছিল আমি বুঝিনি। বিজ্ঞান মনস্ক মানুষ হবার ফলে আমি আরবি লেখাগুলো ও চিত্রগুলোকে তেমন একটা পাত্তা দেইনি। আমি আমার ছেলেকে বলি বাসায় গিয়ে সে যেন বাসার হুজুরের কাছে ভালো করে আরবি শিখে সেই পাজেল সলভ করে বা হুজুরকে দিয়ে সলভ করিয়ে নেয়। রিফাত আমার কথা মেনে নেয়। এরপর পিকনিক আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি ফিরে আসি। 6 মাস কেটে যায়। এরপর যেসব ঘটনা হতে থাকলো আমাদের সাথে, সেসব ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই। ঘটনাগুলি আমি ধাপে ধাপে বলছি। 2006 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ রাত 12টা অতিক্রম করেছে। আমিও আমার স্ত্রী ঘুমানোর জন্য প্রস্তুত হই। আমার ছেলে ইতোমধ্যে ঘুমিয়ে গেছে। রাত 3টার দিকে হঠাৎ আমার ছেলের রুম থেকে চিৎকার ভেসে আসে, আম্মি, আমাকে বাঁচাও,
বাঁচাও আমাকে। আমরা দৌড়ে আমার ছেলের রুমে গিয়ে দেখলাম দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভারী ও মোটা গলায় একটা আওয়াজ ভেসে আসলো, জানা আমরা কখনো শুনেছি আর জানা কোনো মানুষের গলার আওয়াজ। সেই আওয়াজটা বলছিল, কেন কেন ডাকলি আমাকে? আমার কাজ তো শেষ হয়ে গিয়েছিল, কেন ঘুম ভাঙালি আমার? আমি ও আমার স্ত্রী দরজায় কড়া নাড়তেই থাকি। ভেতর থেকে সেই কণ্ঠে আবারও ভেসে আসে, চলে এসেছে আমার কাজে বাধা দিতে। আমাকে যে জাগাবে তার বংশ হবে মৃত্যুর শিকার। এই কথা বলার সাথে সাথে দরজা খুলে গেল। আমিও আমার স্ত্রী ঘরে প্রবেশ করতেই মোটকা একটা গন্ধে আমাদের গা যেন গুলিয়ে উঠল। ঘরে ঢুকে লাইট জ্বালাতেই দেখি আমার ছেলের মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। ওর গায়ে হাত দিতেই দেখি ও আমার স্ত্রীর দিকে থুতু ছিটিয়ে দিয়ে বলে আমরা যেন তাকে আমাদের পবিত্র হাত দিয়ে না ধরি, পবিত্র হাতে নাকি ওকে ধরা যাবে না। আশ্চর্যের বিষয় হলো সে আমাদের কাউকে চিনতে পারছিল না। আমাকেও আমার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করছিল আমরা কে, কেন এখানে এসেছি। আমার স্ত্রী সব দেখে কান্না শুরু করে দেয় আর আমার ছেলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমার ছেলের আগের রাতের কোনো কথাই মনে থাকে না। সারাদিন পার হয়ে যায়, ছেলের কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম আমরা সেদিন থেকেই। দুপুরে খাবার সময় এক পাতিল ভাত আর তরকারি সে খেলো একা। আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার আনিয়ে খেলো, নিজের রুমের দেয়ালে নানান জিনিস আঁকলো আর দিন শেষে ঘুমিয়ে গেল। সন্ধ্যার পর আমাদের বাসার প্রতিটি জানালার পাশে একটা করে কাক এসে ডাকছিল। আমার মনে আছে সেদিন বৃষ্টি ছিল। ভাবুন তো, বৃষ্টি খুব সুন্দর প্রাকৃতিক আশীর্বাদ, আর সেই বৃষ্টি স্নাত রাত, ইলেকট্রিসিটি নেই। এমন সময় আপনার বাসার প্রতিটি জানালায় যদি একটা করে কাক এসে বসে এবং করুণভাবে ডাকতে থাকে তবে কেমন লাগবে কল্পনা করুন একবার। সেদিন রাতে আমি অনেক ভীত সন্ত্রস্ত অবস্থায় নিদ্রা যাপন করতে যাই। রাত গভীর, আমার স্ত্রী গোঙানির আওয়াজে ঘুম ভাঙল। বিছানা থেকে উঠে লাইট অন করতে দেখি আমার ছেলে আমার স্ত্রীর গলা কামড়ে ধরে আছে, যেভাবে একটা শিকারী বাঘ তার শিকার ধরে থাকে। আমি কোনোভাবে আমার স্ত্রীকে মুক্ত করে ছেলেকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিই। আমার স্ত্রীর গলায় রিফাতের দাঁত বিঁধেছিল, কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল। ওকে রুমে রেখে আমি দরজা খুলে আমার ছেলেকে দেখতে বের হই। দরজার বাইরে তাকে খুঁজে না পেয়ে তার রুমে গিয়ে দেখি সে ঘুমাচ্ছে, কিন্তু তার ঠোঁটে আমার স্ত্রীর গলার রক্ত দৃশ্যমান। আমি রুমে ফিরে এসে আমার স্ত্রীর গলায় ব্যান্ডেজ লাগিয়ে সেই রাতটা নির্ঘুমই কাটিয়ে দিই। পরদিন সকালে আমরা ডিসাইড করি রিফাতকে নিয়ে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব। সকাল 10টার দিকে আমরা ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হই। ডাক্তার কিছু টেস্ট করান আর বলেন 3 দিন পর রেজাল্ট জানাবেন। এই 3 দিন কিভাবে কেটেছে জানেন? বলে রাখা ভালো, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাড ডিপার্টমেন্টে কাজ করতাম। এক রাতে আমি আমার কম্পিউটারের সামনে একটি অ্যাডের প্রজেক্ট করছিলাম। ভয়েস ম্যাচিং করার জন্য আমি মাইক্রোফোনে স্ক্রিপ্ট রেকর্ডিং করছিলাম। হঠাৎ মনে হলো আমার চেয়ারের পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। পেছনে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার রুমের লাইট অফ হয়ে গেল। আমি পেছন ফিরতে দেখলাম 2টি চোখ জ্বলজ্বল করছে। আমি আমার মোবাইল হাতে নিয়ে টর্চ জ্বালাতেই আমার চোখ দুটো কোথায় যেন হারিয়ে গেল। টর্চটা অফ করতেই আবার দেখলাম সেই 2টি চোখ আমার চেয়ারের পেছনে। ভয়ে টর্চ জ্বালিয়ে আমি আমার স্ত্রী রিমার রুমে চলে যাই। আর আমি রিমার কাছে গিয়ে দেখি সে হাঁপাচ্ছে। কারণ জানতে চাইলে সে আমাকে বলে, তুমি তো পাশের রুমে বসে রেকর্ডিং এর কাজ করছিলে আর আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। উঠে দেখি আমার ঘাড়ে আঁচড়ের দাগ। তুমি কেন দৌড়ে এলে? আমি রিমাকে সবকিছু খুলে বললে সে অবাক হয়ে আমাকে বলে ইলেকট্রিসিটি নাকি একবারের জন্য যায়নি। আমি রিমার কথা শুনে আমার ওয়ার্কিং রুমে গিয়ে দেখি আমার পিসির ডিসপ্লেটা ভেঙে পড়ে আছে আর আমার টেবিল একেবারে অগোছালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি তখন। আমি রাগে রিফাতের রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করতে যাই যে কেন সে এমন করেছে, কিন্তু রিফাতের রুমে গিয়ে আমি দেখি ও গভীর ঘুমে আচ্ছন্ন। আমার ছেলে সারা দিন আর সারা রাত শুধু ঘুমায় আর ঘুমায়।
শুধু খাওয়ার সময় উঠে অস্বাভাবিকভাবে খায়। এরপর আমি রাতের বেলা দোকানে যাবার জন্য লিফটে প্রেস করতে দেখি লিফট কোনো এক কারণে বন্ধ। সিঁড়ি দিয়ে যাবার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আমি আবার দেখি আমার সামনে দুটি চোখ জ্বলজ্বল করছে। আমি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে যাই ফোনের টর্চের আলোতে। বাসায় ফেরার সময় লিফট চালু আছে দেখে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। এখন যে ঘটনাটি পড়তে চাই, এই ঘটনাটি আজকে শুরু করতে চাই একটা ইমেল দিয়ে, প্রতিবারের মতো। এই ইমেলটি খুব অদ্ভুত ধরনের এবং এটা আমি আগেই বলে নিচ্ছি, বিশ্বাস করাটা খুব শক্ত। তাই বলবো, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি আসলে অনেকবার ভেবেছি যে ইমেলটি পড়বো কি পড়বো না, তারপরে দেখলাম যে লিখেছেন যিনি বেশ সাজিয়ে গুছিয়ে চমৎকার করে লিখেছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি ঘটনাটি কালেক্ট করেছেন। বিশ্বাস করতে চাই আমি, এবং ঘটনাটি আপনাদের শুনতেও আশা করছি ভালো লাগবে। সেই জন্য এই ঘটনাটি সিলেক্ট করা। জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই কেমন লাগলো ঘটনাটি। পড়ছি একটা ইমেল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি। বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম,
না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে, চল। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে দুটি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের, আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম। দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুঁড়ে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ও ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা এবং আশা করছি যারা শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আমার নাম সোহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। আর একদিন ঘটনাটা শুরু করি। আমার একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাবো চিড়িয়াখানায় ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই যথারীতি। টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে জি হ্যাঁ সরি বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুজনই খেয়াল করি, আমরা দুই ফ্রেন্ডই খেয়াল করি।
তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকা পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আছে ঝোপের মধ্যে, ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফুটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, যে সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম, কাগজে আমরা আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুড়ায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম, ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, এই কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড থাকি। তো একটা রুমে 2জন, আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটাতে ওই দিন কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। যখন 7টা বাজে, ওই দিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচণ্ডভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড, ওদেরকে দেখালাম। ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে আমি যখন ঘুম আসছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে পড়লাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে পড়লাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওইখানে রুমে আর শুইলাম না, ডাইনিংয়ে বেড ছিল, ডাইনিংয়ে শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিংয়ে শুয়ে পড়ছি আমি যে। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই। তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ 2টা আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলো অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। তো আমি প্রচণ্ড ঘেমে গেছি, স্বপ্নটা দেখে আমি প্রচণ্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠা পড়ার পরে আবার ডাইনিংয়ের লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কী হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হয়েছে আমার। আমি তখন ভোর হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি এমনি শরীর অসুস্থ, মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি।
আমি ঘুমায় পড়ছি, তখন হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনি দেয়, ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে আর আমার দিকে খুব এক নজরে তাকায় আছে। তো আমি প্রচণ্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কীভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু? তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার থেকে মুচকি একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে। আমার অ্যান্সার দিল না। আমি আরও ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পরে মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই আমরা লোকটা কোনো জায়গায় নাম বলবো না প্লিজ। হ্যাঁ, ওকে কোথায় নেমেছি, কোন জায়গা, এটা বলবো না। ওকে আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর আরেকটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নেই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি। আমার বাড়িতে পৌঁছাইতে 12টা বাজে। আমি বাড়িতে যাই নাই, আমার ফুবা মারা গেছে যেহেতু, আমি ফুবার বাড়িতেই গেছি। তো ফুবার বাড়িতে যাওয়ার পর এখানে নামছি, আমি কাউকে কিছু বলি না এর মধ্যে, যেহেতু একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাইনি। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, আমার ভাবি আছে, উনি থেকে গেছে ওই বাড়িতে। আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটার বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি বাঁশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরের ওই সাইডে কোনো বাড়ি নাই, পুরোটা ক্ষেত, ওইখানে জমি জমা, ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়িঘর নেই। তো আমি রুমে চলে আসছি। গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম একা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, আমি জার্নি করছি, মরাবাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নেই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে, যেমন হয় উড়ে এসে বসলে আর উঠলে, উড়ে এসে বসতেছে, উড়ে চলে যাচ্ছে, ওই নখের ঘষা লাগছে, টিনের সাথে একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছে, চার্জারটা আনার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিলো ওটা বন্ধ হইলো, কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলো জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পরে আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি 5টা জেলে মাছ মারতেছে, জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনও জালটা ঠিক করতেছে, এখনও পানিতে নামে নেই। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালাতে দেখা যায়। তো জেলে আমি বললাম আব্বু কই, আমি তখন ভাবলাম আব্বু বলে তোমার আব্বু আছে, আমি বললাম ঠিক আছে আমি আসতেছি, আমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন
তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হই না, ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই। আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে ওইখানে গেছি, পুকুরে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই। তো ও 5 জন জেলে যাচ্ছে। আমি বললাম যে আব্বু কই? তো বলছে আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগের, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে। সরিষা আমাদেরও যেহেতু আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করে কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটার আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে ওই সময়টা। সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে ফসলটা পাহারা দেওয়ার জন্য। প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছে ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা ওই তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না। বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। ওই একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে। শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, হিন্দুদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে। বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায়ে যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে। তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু দূর হাঁটতেছি, উনি আমার সাথে কোনো কথা বলতেছে না, যে জেলেটা আমার সাথে আছে। আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে যাচ্ছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে। মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম না, আপনার বাসা কোথায়? উনি আমাকে হঠাৎ করে বলল যে আমার বাসা মিরপুর। তো আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়? তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচণ্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কী করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাব, আমি ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না, আমি কোন দিকে যাব। আমি হতবাক হয়ে গেছি। কিছুক্ষণ আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কী হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি কিছু শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে, আমি আগেই বলছি যে ওই খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা। আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি। আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে সিটে বসছিল, বাসের সিটে। আমি তান্ত্রিকটা আমার দিকে উনি যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থা দিয়ে দাঁড়ায় আছে আমার দিকে। আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা উনি পুরা শরীর কালো, চোখ দুটা ভয়ঙ্কর, জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি খপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না। উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি। উনি আমার বুকের উপর বসছে।
তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, যে একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে, আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তো আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তো শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে, দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানিয়ে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদা বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রোটেক্ট করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছায় নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুরুটুরু বাঁধা হয়তো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আর আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসি, তো উনি আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই, যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল, হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। তো আমি হাতটা তুলে জাস্ট ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই, দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা, তুমি পাহারা দিচ্ছিলা ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে তখন আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, আর সরিষার ক্ষেত, একটু শব্দ হচ্ছিল, উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবছে, আমার বেরোইছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে, তো ও আমাকে তখনই ফলো করতে করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে, তখন আবার দেখতে পাচ্ছি আমাকে টান দিয়ে অলরেডি নিয়ে যাচ্ছে। আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি সব কিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ওই ইমাম সাহেব, ওনার কাছে নিয়ে গেল ওনাকে নিয়ে যাওয়ার কাছে আমি সব কিছু একদম A to Z সব কিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল এই কাজটা। তুমি এটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে তোমার মাছের ওইখানে ছিল, তোমার পুকুরের ওইখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলোই খারাপ জিন ছিল। মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সব কিছু করছে। পরে সব কিছু শোনার পরে ইমাম সাহেব আমার একটা তাবিজ দিল, একটা পানি পরে আমার পানি টানি পরে দিল, আমি বলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি। তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তার আগে আমি বলতে চাই রাসেল ভাইয়া, যে অনেকেই তো ঘটনা শুনছেন, কিন্তু কে কোথা থেকে ঘটনা শুনছেন এটা একটু আপনি জানবেন। আমরা পরবর্তী ঘটনাতে তাদের নাম উল্লেখ করব ইনশাআল্লাহ। রাসেল ভাই, আপনি একটু তাদেরকে জিজ্ঞেস করে দেবেন যে কোথা থেকে শুনছে, এটা যেন আমাদের কমেন্ট করে যায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের পরবর্তী অতিথিকে রিকোয়েস্ট করব আপনার নাম, ঠিকানা, এবং তারপরে এ দুটো বলে তারপর আপনার ঘটনা শেয়ার করতে। চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অভ্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে জি। ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে, আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়।
তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো বা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট না কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, দেন একটা ব্রিজও আছে। আমি ছোটোবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তো বা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটোবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো, তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, দেন বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম, তো মাছ ধরছি, ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, দেন মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সে শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে, আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে, ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনও আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বলল যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আস্তে আস্তে দেখছি যে আমার পায়ে কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বলল কই? তো দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনও ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইল,
ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টায় ছিলাম, ওইখানেই যেই বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলতেছি হ্যাঁ। বললাম আচ্ছা চল যাই, 3জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশবাগান দেখা যায় বলতে ওই বাঁশবাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশবাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশবাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরও একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার যে স্টোরিটা বলবো সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এই ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়েও বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই ক্ষেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুদিন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিটা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে। যেটা পরবর্তীতে এই লাশগুলো পাওয়া যায় 10 বা 12 দিন পরে, লাশগুলো পাওয়া যায় অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে লাশগুলো, হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন পরে 3 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিলো। তো আস্তে আস্তে হয় গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়। ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে তো পাশে একটা আম গাছ আছে,
তো দেখলো যে যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা, আর একটা যার একটা বাচ্চা ছিল তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা ওই ওর মা বসে আছে, আমার আব্বু যখন আসতেছিল রাতে দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে যে এত রাতে আসলে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বাস বলছে আমার আব্বুর নাম ধরে বলছে ভাই আমার এক গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে, তো ও হাঁটার পরে কিছু দূর আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, পাঠাই নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে, আমার আম্মু মানে অবাক হয়ে গেছে কি বলে, যে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, দুজনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাই, এটা আমার স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনা, যেটি একটি অডিও ক্লিপ, সেটা শুনুন। এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনা, যেটি একটি অডিও ক্লিপ, সেটা শুনবো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। লিসেনার্স আপনারা হয়তো বা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি যেই ঘটনাটি বলবো এটা অনেক একটি ভয়ঙ্কর ঘটনা, এটা একটা মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। তো রাসেল ভাইয়া, তার আগে আমি একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমি যখন ভূত এফএম আপটা ছিল তখন আমি একটি ভয়েস মেইল পাঠিয়েছিলাম। জানি না কিভাবে মেইলগুলো পাঠালে আপনি অ্যাকসেপ্ট করেন, জানা ছিল না। এরপরে একটা পাশের ভাইয়ের থেকে আমি শুনলাম, তো তারপরে আমি একটু শিখে নিয়ে এই মেইলটা পাঠাচ্ছি ভাই। যদি আসলে এই ঘটনা মানে এই ঘটনা তো আপনি অবশ্যই শুনে তারপরে সেটা প্রচারযোগ্য করবেন। যদি এই ঘটনা আপনার কাছে ভালো লাগে, মনে হয় যে এটার ভিতরে কোনো ভয়ঙ্কর কিছু আছে, যে বাস্তবের সাথে মিল আছে, তাহলে ভাইয়া রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার এই ভয়েস ক্লিপটা আপনি ভাইরাল করবেন। আমার খুব ইচ্ছা আমার কণ্ঠে একটি ঘটনা শুনুক। আর লিসেনার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আজ রাসেল ভাইয়ের কাছে এত শত ঘটনার মাঝে আমার ঘটনাটি সিলেক্ট হয়, তাহলে অবশ্যই এই ঘটনার ভিতরে কি আছে সেটা আপনাদের বলে বোঝাতে হবে না। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। গল্পটা ছিল নাগেন মাঝিরের। নাগেন মাঝি ছিল পদ্মার চরের এক অভিজ্ঞ জেলে। তার দিন কাটতো নদীতেই, জাল ফেলে মাছ ধরা ছিল তার পেশা আর নেশা, দুটোই বললেই চলে। তার বিশেষ মাছ ধরার ঘরটি ছিল গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো শিমুল গাছের নিচে। গ্রামের লোকেরা বলতো ওই ঘাটটা নাকি নেশি আর জেলা ভুতুরে ডেরা, যেখানে সেখানে সহজে কেউ রাতে বিরাতে যায় না। কিন্তু নাগেন সেসব পাত্তা দিত না। তার একটাই লক্ষ্য ছিল ভরা পূর্ণিমার রাতে বড় মাছ ধরা। এভাবে এক পূর্ণিমার রাতে আকাশ জুড়ে ঝলমল চাঁদ আর নদীর জল
সেই আলোয় চিকচিক করছে। নগেন তার ডিঙ্গি নৌকা করে সেই ঘাটটায় পৌঁছালো। মানে আমি যদি বোঝার সুবিধার্থে বলে রাখি যে এক পাশে গ্রাম এবং মাঝখানে অনেক বড় একটা মানে পুকুর বা যেটা বলেন খাল বিল এরকম। তো এই খাল আর বিলকে এই ডিঙ্গি নৌকা নিয়ে অতিক্রম করে যে নদীর ওই পাশে জঙ্গলের মানে যে পাশে জঙ্গল ওই পাশে একটা সুন্দর জায়গা আছে শিমুল গাছের নিচে, যেটা একটা ছাউনি করে রাখছে, যেখানে ওখানে বসে থেকে সে মাছ ধরে। তার জন্য ওটাই সেফ জোন ছিল। মানে যত কিছুই হোক কোনো মানুষ ওই পাশে যায় না এবং সে সেখান থেকে জাল ফেলে অপেক্ষা করছে। নদীর পাড় আর শিমুল গাছের গাঢ় ছায়া মিশে এক অদ্ভুত নীরবতা সৃষ্টি করেছে। রাত যখন প্রায় 1টা বা 1:30 বাজে, নগেন হঠাৎ করে শুনতে পেল কেউ যেন তাকে ক্ষীণ কণ্ঠে ডাকছে, নগেন, ও নগেন, এদিকে আয়, একবার আয় না। এইবার নগেন চমকে উঠল। এই নির্জন ঘাটে তার নাম ধরে কে ডাকবে? সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। তবে তার মনে হলো ডাকটা যেন নদীর জল থেকে ভেসে আসছে, খুব কাছে, অথচ কোথাও কেউ নেই। নগেন প্রথমে ভাবলো হয়তো তার মনের ভুল। সে আবার জালের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পরে ডাকটা আবার এলো, নগেন, তোর জালে কি খুব মাছ পড়েছে? এদিকে একটু আসা যায় না? দেখতে পাচ্ছিস নাকি আমাকে? এইবার নগেনের শরীর এক প্রকার ঠান্ডা স্রোতে বয়ে যায়। তার মেরুদণ্ড পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। ডাকটা আবার আরো স্পষ্ট এবং অনেকটা বড় ভাইয়ের গলার মতো, যিনি বহু বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল। জলের নিচে ছায়া মানে নগেন এবার আর থাকতে পারলো না। সে উঠে দাঁড়ালো এবং পাড়ের দিকে তাকালো। তখন সে দেখতে পেল শিমুল গাছের নিচেই নদীর পাড়ে জলের ঠিক ধারে একজন মানুষ জলের মধ্যে অনেক মানে অর্ধেকটা ডুবে দাঁড়িয়ে আছে। তার মুখটা চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে। তার চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে কিচকিচ চিকচিক করছিল। ওই ব্যক্তি হাত নেড়ে ইশারা করছে যে নগেন তার কাছে যায়। নগেনের মনে পড়ল গ্রামের বুড়োদের সেই সাবধান বাণী, নিশিরে ডাক বা জলে থাকা ভূতের ডাক কখনোই সাড়া দিতে নেই। তারা মানুষকে ডাকে জলের গভীরে টেনে নিয়ে যাওয়ার জন্য। নগেন সাথে সাথে তার গায়ের জামা ছিঁড়ে নদীর দিকে ছুড়ে দিল এবং গ্রামের লোক কথায় প্রচারিত ছিল যে নিশিরে ডাকে সাড়া দিলে যদি কিছু ছুড়ে দেওয়া হয় তবে ভূত সাময়িকভাবে সেদিকে ব্যস্ত হয়ে পড়ে। জামাটা জলে পড়তেই জলের ধারে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিটা ঝপ করে জলে ঝাঁপিয়ে পড়ল। একটা বিকট হুক শব্দ শোনা গেল, যেন কোনো বিরাট মাছ বা প্রাণী জলে ডুব দিল। সঙ্গে সঙ্গে নৌকার চারপাশে জলের মধ্যে প্রচন্ড ঢেউ উঠল। মনে হলো যেন কিছু একটা বিশাল আকারের বস্তু তার নৌকার তলা দিয়ে দ্রুত চলে গেল। নগেন মাঝি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। জাল ফেলে সে দ্রুত বৈঠা চালিয়ে সেই ঘাট ছেড়ে চলে এলো। পরের দিন সকালে নগেন যখন গ্রামের ঘাটে পৌঁছালো তখন সে ছিল ফ্যাকাশে আর নির্বাক। সে শপথ করেছিল যে ওই শিমুল গাছের ঘাটে সে আর কখনো রাতে মাছ ধরতে যাবে না। গ্রামের লোকজন আজও বিশ্বাস করে যে ওই রাতে নগেন তার ডুবে যাওয়া ভাইয়ের ছদ্মবেশে
জেল, মানে যে আর একটা জেলে ভূত তাকে ডেকেছিল, তার যে ভাইটা মারা গিয়েছিল সেও একজন জেলে ছিল। তো সেই নিশিটি ঠিক একইভাবে তার ভাইকে বিচলিত করার জন্য, তার ক্ষতি করার জন্য সেই নিশি ভয়ঙ্কর রূপ নিয়ে তার ছোট ভাইকে ডাকছিল। আসলে ভাইয়া, এবার ঘটনা 2। এই ঘটনাটি যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন লিসেনার্সরা। আমার আজ রাসেল ভাইয়ার কাছে যাওয়া খুব শখ। যদি আপনারা আমার ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই লিখবেন ইয়েস ডান, আপনি যেতে পারেন। তো চলুন 2 নম্বর ঘটনাটা শুনুন, এটা আরো ভয়ঙ্কর। এই ঘটনাটা হলো মুন্সিবাড়ির। সবাই হয়তো মুন্সিবাড়ি চেনেন। বহু বছর আগে জমিদার মুন্সি মশাই তার গ্রামের বাড়িতে একটি বিশাল পূজার দালান তৈরি করেছিলেন, যেখানে প্রতি বছর বড় করে দুর্গাপূজা হতো। কিন্তু মুন্সি মশাই ছিলেন ভীষণ দাম্ভিক আর অত্যাচারী। একবার পূজার সময় তার অত্যাচারে এক নিরীহ বৃদ্ধ পুরোহিতকে অপমান করে তাড়িয়ে দেন। তিনি অভিশাপ দিয়ে যান যে এই দালানে আর কোনোদিন পুজো সম্পূর্ণ হবে না, আর এর ফল ভোগ করতে হবে তার বংশধরদের। সত্যি এরপর থেকে মুন্সিবাড়িতে একের পর এক অশুভ ঘটনা ঘটতে শুরু করে এবং একসময় দালানটি পরিত্যক্ত হয়ে পড়ে। লোকমুখে রটে যায় দালানে নাকি প্রেতাত্মাদের আড্ডা বসে। বছরের পর বছর শহরের এক যুবক অমল ইতিহাস লোককথায় নিয়ে গবেষণা করতে গ্রামে আসে। সে ভূতের গল্পে বিশ্বাস করত না, কিন্তু মুন্সিবাড়ির পরিত্যক্ত দালান তাকে দারুণভাবে আকর্ষণ করে। গ্রামের নিষেধ উপেক্ষা করে সে সিদ্ধান্ত নেন কাল বৈশাখীর রাতে সে ওই দালানে রাত কাটাবে, যাতে কোনো অস্বাভাবিক কিছু ঘটলে সে তা নিজের চোখে দেখতে পায়। এক সন্ধ্যায় আকাশ যখন কালো এবং কালো মেঘে ঢেকে ছেয়ে গেছে, প্রবল ঝড় শুরু হওয়ার ঠিক আগে অমল তার ক্যামেরা ও টর্চ নিয়ে দালানে প্রবেশ করলো। ভেতরে স্যাঁতসেঁতে গন্ধ, চারিদিকে ভাঙা মূর্তি আর পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পূজার বেদিটা ছিল শূন্য, কিন্তু অদ্ভুতভাবে সেখানে যেন এখনো পুড়ে যাওয়া ধূপের মৃদু গন্ধ লেগে আছে। রাত গভীর হলো, সঙ্গ বাড়ালো এবং ঝড়ের দাপট। দালানের ভাঙা জানালার ফাঁক দিয়ে হাওয়ার শীষ আর বৃষ্টির ছাট আসছিল। ছাট বলতে বৃষ্টি হচ্ছে, কিন্তু জানালা দিয়ে এক প্রকার বৃষ্টির মতোই বাতাস আসছে, এটাকে বৃষ্টির ছাট বলে। অমল একটি কোণে বসে অপেক্ষা করছিল। হঠাৎ দালানের একেবারে শেষ প্রান্তে, যেখানে বেদি ছিল, এবং আমল দেখে 5টি বিশাল আকারের ছায়া ধীরে ধীরে বেদিটার চারপাশে জমা হচ্ছে। ছায়াগুলো আকার এমন যেন তারা বিশাল মানুষের মূর্তি। অমল ভয়ে চুপ করে গেল, কিন্তু তার গবেষকের কৌতূহল তাকে ক্যামেরা চালু করতে বাধ্য করলো। ছায়াগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো এবং অমল দেখলো তারা কোনো মূর্তি নয়, তারা হলো 5 জন প্রেতাত্মা। তাদের চোখগুলো ছিল ভেতরে ঢোকানো এবং অন্ধকার, যেন তারা বহু যুগ ধরে কিছু খুঁজছে। ঠিক তখনই ঝড়ের আওয়াজ ছাপিয়ে একটি করুণ বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। আর কতদিন আর কতদিন অভিশাপ এইভাবে বয়ে বেড়াবি? অমলের বুক কেঁপে উঠল। সে দেখতে পেল প্রেতাত্মাগুলো বেদির কাছে একটি রক্তের দাগের দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করেই
তারা প্রচন্ড ক্রোধে চিৎকার করে উঠল। তাদের সেই চিৎকার যেন দালানের প্রতিটি ইটকে কাঁপিয়ে তুলছিল। অমল দ্রুত ক্যামেরা নিয়ে উঠে দাঁড়ালো এবং উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলো। সে যখন দালানের প্রধান ফটকের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সে অনুভব করলো যেন কেউ পিছন থেকে তার পা টেনে ধরেছে। সে নিচে তাকালো এবং দেখলো একটা শুকনো পচে যাওয়া হাতের কঙ্কাল তার গোড়ালি টেনে ধরেছে। অমল সর্বোচ্চ শক্তি দিয়ে পা ছাড়িয়ে দৌড়তে শুরু করলো এবং ফটক পার হওয়ার সময় কিছু পিছন ফিরে দেখলেন সেই 5টি ছায়ামূর্তি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে, আর তাদের পিছনে শূন্য বেদির উপরে ভেসে আসছে এক বৃদ্ধ পুরোহিতের রাগী মুখর ছবি। অমল কোনো মতে গ্রামের দিকে ছুটল। পরে তার গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় ফিরে পেল। অমল সেই দিনের পর আর কখনো ভূতের গল্পে অবিশ্বাস করেনি। তার ক্যামেরায় সেই রাতের প্রেতাত্মাদের কোনো ছবি ওঠেনি, শুধু একটি কবর, অন্ধকার ঝাপসা ছবি ছিল যেখানে 5টি অস্পষ্ট হাতের ছাপ দেখা যাচ্ছিল। এই ঘটনায় প্রমাণ করে মুন্সিবাড়ির অভিশাপের দালান আজও প্রেতাত্মাদের দ্বারা ঘেরা। ঘটনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। লিসেনার্স, আজকে এখানে শেষ করলাম। আমার ভয়েস মেল যদি আপনাদের সত্যি সত্যি ভালো লাগে, প্লিজ একটু কমেন্ট করবেন অলমোস্ট ডান বা ইয়েস ওকে ভাইয়া আপনি ভুট.কমে যান, ঘটনা শুনতে চাই আপনার মুখ থেকে। এইরকম লাইফ টাইপ কিছু ঘটনা কথা কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। আসলে আজকের ঘটনাতে আমি প্রেমে পড়ে গেছি, আপনাদের কাছে কেমন লেগেছে আমি সেটা জানতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।